2024 এবং 25 সালের পরীক্ষার্থীদের জন্য দ্বিতীয় অধ্যায় হতে, আইসিটি পরীক্ষায় দ্বিতীয় অধ্যায় হতে এই কয়টা টপিকস এর উপরে প্রশ্ন করা হবে। অর্থাৎ আমি এখন তোমাদের এই কয়টা টপিকস সংক্ষিপ্ত আকারে বুঝাবো। বোঝানোর শেষে, মানে এই ক্লাসটি এখনই বোঝানোর শেষে আমি কয়েকটা সৃজনশীল প্রশ্ন উদ্দীপক পড়ে শোনাবো। অর্থাৎ বিগত বোর্ডে আসছে এরকম কয়েকটা সৃজনশীল প্রশ্নের উদ্দীপক পড়ে শোনাবো। তো আমার বিশ্বাস মনোযোগ সহকারে যদি সম্পূর্ণটুকু দেখো, লাস্টে গিয়ে আমি যেই সৃজনশীল প্রশ্ন উদ্দীপক পড়ে শোনাবো ওটা কিন্তু তুমি গাইড লাগবে না, তুমি নিজে উত্তর করতে পারবে। ওকে, তাহলে তোমরা একটু মনোযোগ সহকারে প্রত্যেকটা টপিক একটু শোনার চেষ্টা করো। দ্বিতীয় অধ্যায় হতে কি কি প্রশ্ন, মানে কোন কোন টপিকস এর উপরে প্রশ্ন আসবে বা কোন কোন টপিক সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে। কমিউনিকেশন সিস্টেম, ডেটা কমিউনিকেশনের মাধ্যম, তারবিহীন মাধ্যম, মোবাইল যোগাযোগ, কম্পিউটার নেটওয়ার্কিং, নেটওয়ার্ক ডিভাইস, আর হচ্ছে নেটওয়ার্ক টপোলজি। তো ধরো কমিউনিকেশন সিস্টেমে আবার তিনটা জিনিস তোমার মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে ব্যান্ডউইথ, ডেটা ট্রান্সমিশন মেথড, আর ডেটা ট্রান্সমিশন মোড। আচ্ছা, তাহলে আমি ব্যান্ডউইথ থেকে শুরু করি। তুমি নোট করে ফেলাও, আমি যা বলি নোট করে ফেলাও। ব্যান্ডউইথ হচ্ছে 3 প্রকার, মানে ডেটা ট্রান্সমিশনের হারকে ব্যান্ডউইথ বলা হয়। তো ব্যান্ডউইথ হচ্ছে 3 প্রকার: ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড। কি বলছি বলতো? ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড। এই ন্যারো ব্যান্ডের সর্বনিম্ন গতি হচ্ছে 45 বিপিএস। সর্বনিম্ন কত বলতো? ন্যারো ব্যান্ড মানে তিনটা, কিন্তু এই ব্যান্ডউইথ 3 প্রকার: ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড। তো ন্যারো ব্যান্ডের সর্বনিম্ন গতি হচ্ছে 45 বিপিএস হতে 300 বিপিএস পর্যন্ত। কত? 300 বিপিএস পর্যন্ত। তাহলে বিপিএস হলো পূর্ণরূপ হচ্ছে বিট পার সেকেন্ড। তাহলে সর্বনিম্ন গতি ন্যারো ব্যান্ডের 45 বিপিএস থেকে সর্বোচ্চ হচ্ছে 300 বিপিএস। তো এইখান থেকে তোমাকে প্রশ্ন করতে পারে যে ন্যারো ব্যান্ডের সর্বনিম্ন গতি কত? ন্যারো ব্যান্ডের সর্বনিম্ন গতি হচ্ছে 45 বিপিএস। ন্যারো ব্যান্ডের সর্বোচ্চ গতি কত? 300 বিপিএস। আচ্ছা, এরপর হচ্ছে ভয়েস ব্যান্ড। ভয়েস ব্যান্ডের সর্বনিম্ন গতি হচ্ছে 1200 বিপিএস আর সর্বোচ্চ গতি হচ্ছে 9600 বিপিএস। তাহলে 9600 বিপিএস সর্বোচ্চ গতি কোনটা? ভয়েস ব্যান্ডের। এটা কিন্তু মাথায় রাখো, নোট করে ফেলাও। আর হচ্ছে ব্রডব্যান্ড। ব্রডব্যান্ডের সর্বনিম্ন গতি হচ্ছে 1 এমবিপিএস, অর্থাৎ 1 এমবিপিএস হতে অধিক, মানে সর্বোচ্চ অধিক। এটার কোনো সীমা নাই, যে যতটুকু ব্যবহার করে। যেমন ধরো ওয়াইফাই, তোমার বাসায় যে ওয়াইফাই আছে, তুমি ইচ্ছে করলে এখন 5 এমবিপিএস চালাচ্ছ বা 10 এমবিপিএস, অথবা তুমি চাইলে 20 এমবিপিএস 40 এমবিপিএস নিতে পারো, আনলিমিটেড। ঠিক আছে? তো এই ব্যান্ডউইথ হচ্ছে কয় প্রকার? 3 প্রকার: ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড। ন্যারো ব্যান্ডের সর্বনিম্ন গতি কত? 45 বিপিএস আর সর্বোচ্চ গতি হচ্ছে 300 বিপিএস। অন্যদিকে ভয়েস ব্যান্ডের সর্বনিম্ন গতি হচ্ছে 1200 বিপিএস আর সর্বোচ্চ গতি হচ্ছে 9600 বিপিএস। আচ্ছা, এরপরে ডেটা ট্রান্সমিশন মেথড। এই ডেটা ট্রান্সমিশন মেথড হচ্ছে 2 প্রকার, অর্থাৎ প্যারালাল আর আরেকটা হলো সিরিয়াল। ঠিক আছে? ডেটা ট্রান্সমিশন মোড, এইখান থেকে বেশি প্রশ্ন আসে। ডেটা ট্রান্সমিশন মোড হলো 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। কি কি? সিম্পলেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। আচ্ছা, আমি একটু বুঝাই বলি যে আসলে সিম্পলেক্স কি, হাফ ডুপ্লেক্স কি, ফুল ডুপ্লেক্স কি। সিম্পলেক্স হচ্ছে এক পক্ষ ডেটা পাঠাবে, অপর পক্ষ শুধু গ্রহণ করতে পারবে, পাঠাইতে পারবে না। এটা হলো সিম্পলেক্সের আওতায়। উদাহরণস্বরূপ ধরো রেডিও, টিভি। আমরা যখন রেডিও শুনি, আমরা জাস্ট শুধু গ্রহণ করতে পারি তথ্য, কিন্তু আমরা কি পাঠাতে পারি? মানে আমরা যদি কথা বলি, রেডিওর ওই ওই প্রান্তে যারা থাকে, হ্যাঁ, তারা কি আমাদের কথা শুনতে পারবে? না। তাহলে আমরা শুধু কি রিসিভার, অর্থাৎ শুধু রিসিভ করতে পারবো, অর্থাৎ তথ্য শুধু গ্রহণ করতে পারবো, পাঠাতে পারবো না। যেমন আমরা টিভি দেখি, শুধু তথ্য গ্রহণ করি, পাঠাতে পারি না। তাহলে টিভি, রেডিও, এটা কিসের আওতায় পড়ে? সিম্পলেক্স। তাহলে ডেটা ট্রান্সমিশন মোড কয় প্রকার? 3 প্রকার। কি কি? সিম্পলেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। সিম্পলেক্স বলতে কি বোঝায়? এক পক্ষ ডেটা পাঠাবে, অপর পক্ষ শুধু গ্রহণ করতে পারবে, পাঠাতে পারবে না। আচ্ছা, এরপর হচ্ছে হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স হচ্ছে উভয় পক্ষ ডেটা আদান প্রদান করতে পারবে, উভয় পক্ষ ডেটা আদান প্রদান করতে পারবে কিন্তু একই সময় না। অর্থাৎ দুই পক্ষই পারবে আদান প্রদান করতে, কিন্তু একই সময় না। উদাহরণস্বরূপ হচ্ছে তোমার যে ওয়াকিটকি, যে ওয়্যারলেস কমিউনিকেশন যেটা বলা হয়, প্রশাসন ব্যবহার করে। দেখবে যে দারোগারদের এখানে থাকে না, মানে এক পক্ষ কথা বলতেছে, অপর পক্ষ গ্রহণ করতেছে, এই পক্ষ বলা শেষ হলে একটা সিগন্যাল দিবে, তারপরে অপর পক্ষ বলতে পারবে। অর্থাৎ উভয় পক্ষই ডেটা আদান প্রদান করতে পারবে কিন্তু একই সময় না। এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স। আচ্ছা, 3 নম্বরে হচ্ছে ফুল ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্স কি? ফুল ডুপ্লেক্স হচ্ছে উভয় পক্ষ ডেটা আদান প্রদান করতে পারবে এবং একই সময়,
উদাহরণস্বরূপ মোবাইল, যখন আমরা মোবাইলে কথা বলি তাহলে তুমি কথা বলতেছো, অপর পক্ষ একটা কিছু বললে তুমি বলে আচ্ছা ঠিক আছে বুঝছি বুঝছি এরকম বলো না, তা অপর তার কথার ভিতর দিয়ে কিন্তু তোমার কথা যাচ্ছে। তো এই যে উভয় পক্ষ ডেটা আদান প্রদান করতে পারে আবার একই সময়ে, এটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। যদি ধরো মোবাইল ফোনের ভিতরে হাফ ডুপ্লেক্স ডিভাইসটা বসানো হতো তাহলে কেমন হইতো? তুমি যখন কথা বলতে থাকতে অপরপক্ষ শুধু শুনবে, তোমার বলা শেষ হলে তারপর সে বলতে পারবে, তাছাড়া কখনোই বলতে পারবে না। তাহলে আমরা বোরিং ফিল করতাম। যেমন ধরো একটা সময় ছিল এই রং নাম্বারে ফোন দিয়ে বাজে বাজে কথা বলতো, তাহলে দেখা যাচ্ছে এক পক্ষ শুধু বাজে কথা বলে ফোনটা আস্তে কেটে দিল, তুমি আর বললে সে শুনবে না, ব্যাপারটা এরকম আর কি। তো যাই হোক, তাহলে ডেটা ট্রান্সমিশন মোড কয় প্রকার? 3 প্রকার, সিম্পলেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। সিম্পলেক্স বলতে কি বোঝায়? এক পক্ষ ডেটা পাঠাবে, শুধু অপর পক্ষ গ্রহণ করতে পারবে আর পাঠাতে পারবে না। আর হাফ ডুপ্লেক্স উভয় পক্ষ ডেটা আদান প্রদান করতে পারবে কিন্তু একই সময়ে না। আর ফুল ডুপ্লেক্স হচ্ছে উভয় পক্ষ ডেটা আদান প্রদান করতে পারবে এবং একই সময়ে। এই কথাগুলো মাথায় রাখো, আমি একটু পরে কিন্তু সৃজনশীল প্রশ্ন আছে। হ্যাঁ, আচ্ছা, এরপর ধরো ডেটা কমিউনিকেশন মাধ্যম। এই ডেটা কমিউনিকেশনের মাধ্যমের ভিতরেই তার মাধ্যম, তার বিহীন মাধ্যম এগুলো অন্তর্ভুক্ত। যেমন তার মাধ্যম, তার মাধ্যমে উল্লেখযোগ্য কেবল মাধ্যম 4টি, তবে এই 3টা থেকে প্রশ্ন আসবে। কোএক্সিয়াল, টুইস্ট পেয়ার আর হলো অপটিক্যাল ফাইবার কেবল। এই 3টার মধ্যে আবার সব থেকে গুরুত্বপূর্ণ বেশি হচ্ছে অপটিক্যাল ফাইবার কেবল। অপটিক্যাল ফাইবার কেবলকে আমি যদি একটু বুঝাই বলি, অপটিক্যাল ফাইবার হচ্ছে হলো চুলের মতো চিকুন। কিসের মতো বলতো? চুলের মতো চিকুন, হাজার হাজার কাচের তন্তু দ্বারা তৈরি। অর্থাৎ এই অপটিক্যাল ফাইবার কেবল কিন্তু তুমি হাত দিয়ে জোড়া দিতে পারবে না, মানে তুমি হাত দিয়ে জোড়া দিতে যাবে, হাতের ভিতরে গোড়া হয়ে যাবে। তাহলে হাজার হাজার কাচের তন্তু দ্বারা তৈরি চুলের মতো চিকুন এই অপটিক্যাল ফাইবার কেবলের মাধ্যমে তথ্য আলোর গতিতে ডেটা মানে আলোর গতিতে ট্রান্সফার করে। আলোর গতিতে বলতে পৃথিবীতে সব থেকে কার গতি বেশি বলতো? আলোর গতি। ধরো তোমার একটা রকেট, আমার একটা টর্চ লাইট, প্রতিযোগিতায় নামলাম কারটা আগে যায়। তোমার রকেট স্টার্ট দিবা আর আমি খালি টর্চ লাইটে সুইচ অন করবো, আমার আলো গন্তব্যে পৌঁছায় যাবে, মানে তোমার রকেট পারবে না। তাহলে রকেটের থেকেও কার গতি বেশি? আলো। আর এই অপটিক্যাল ফাইবার কেবলের মধ্য দিয়ে তথ্য আলোর গতিতে ট্রান্সফার হয়। তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ কেবল হচ্ছে অপটিক্যাল ফাইবার কেবল। এই অপটিক্যাল ফাইবার কেবলকে মানে কেবল জগতে ব্যাকবন বলা হয়। ব্যাকবন মানে কি? মেরুদণ্ড বলা হয়। তো অপটিক্যাল ফাইবার হাজার হাজার কাচের তন্তু দ্বারা তৈরি আর হচ্ছে চুলের মতো চিকুন। আমি যদি একটু সহজ করে বলি, তোমাদের এলাকায় দেখবে যে যারা ডিস লাইনে ব্যবসা করে, মাঝে মধ্যে কোথাও যদি তার ছিঁড়ে যায়, দেখবা হলুদ একটা বেগ ঘাড়ে করে এসে তারটা জোড়া দেয়। ওই তারটা জোড়া দিতে হলে ওই মেশিনটার প্রয়োজন, ওই হলুদ বেগের যেটা মেশিনটা থাকে, কারণ ওই তারটা অপটিক্যাল ফাইবার কেবল হওয়ার কারণে হাত দিয়ে জোড়া দেওয়া যায় না, ওই মেশিন লাগে। ওই মেশিনটার দাম ধরো 50,000 1 লাখ টাকা। এই জন্য একটা ওইরকম একটা তার ছিঁড়ে গেলে ওই একটা জোড়া দিতেই 500 টাকা, মানে 500 টাকা লাগে, কারণ সবার তো মেশিন নাই, তুমি তো হাত দিয়ে চাইলে জোড়া দিতে পারবে না। আর বিদ্যুতের খুঁটি হতে আমাদের বাসায় টিভিতে যেই তারটা দেওয়া সেটা হচ্ছে কোএক্সিয়াল কেবল। তো এই কোএক্সিয়াল কেবল হচ্ছে তোমার হাত দিয়ে মানে ফ্লেক্সিবল, অর্থাৎ তুমি হাত দিয়ে কিন্তু জোড়া দিতে পারবে। তো কোএক্সিয়াল কেবল আবার 100 মিটারের বেশি মানে 100 মিটারের বেশি তথ্য পাঠাতে পারে না রিপিটার ছাড়া, অর্থাৎ 100 মিটার পর পর রিপিটার দেওয়া লাগে। আর এই অপটিক্যাল ফাইবার কেবল তুমি যতদিন পর্যন্ত নাও রিপিটার ছাড়াই তথ্য আদান প্রদান করতে পারে। তো যখন দূরে কোথাও একটা জায়গা থেকে দূরে কোথাও মানে কোনো তথ্য প্রেরণ করা প্রয়োজন, তখন অপটিক্যাল ফাইবার ব্যবহার উপযোগ্য। আর যদি ঘন ঘন জোড়া, যেমন একটা বিদ্যুতের খুঁটি থেকে 10টা বাসার ডিশ লাইন টিভিতে সংযোগ দেওয়া হবে, তখন কিন্তু কোএক্সিয়াল বেস্ট। হ্যাঁ, আচ্ছা, আরেকটা হলো টুইস্ট পেয়ার কেবল। এটা হলো জোড়ায় জোড়ায় থাকে, যেমন সাদা লাল কালো, যখন তোমরা একটা তার ছিললে যে ভিতরে জোড়া জোড়া পাও, এটা হলো টুইস্ট পেয়ার কেবল। আচ্ছা, এরপর হচ্ছে তারবিহীন মাধ্যম। তারবিহীন মাধ্যম আবার কয়েক প্রকার হয়। যেমন ধরো রেডিও ওয়েভ, আমরা রেডিও ওয়েভের মাধ্যমে তার ছাড়া যোগাযোগ করতে পারি। মাইক্রোওয়েভ, ওয়্যারলেস কমিউনিকেশনের মাধ্যমে, তারপরে হচ্ছে ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াই ম্যাক্স। আচ্ছা, এই সব জায়গা থেকে বেশি প্রশ্ন আসবে। ব্লুটুথ অর্থাৎ তারবিহীন মাধ্যম, তার ছাড়া মাধ্যম। যেমন তুমি একটা ফোন থেকে আর একটা ফোনে কোনো কিছু আদান প্রদান করা ব্লুটুথের মাধ্যমে, তখন কি তোমার ফোনের সাথে ওই অপরপক্ষের ফোনের কি কোনো তার সংযোগ দেওয়া থাকে? কোনো কিছু দেওয়া থাকে না, অর্থাৎ তুমি ব্লুটুথের মাধ্যমে প্রেরণ করতে পারবে। তবে ব্লুটুথের একটা সীমা আছে, অর্থাৎ সর্বোচ্চ হচ্ছে 10 মিটার, মানে 20 হাত। অর্থাৎ 10 মিটারের আওতার মধ্যে যদি কেউ থাকে তাহলে তুমি ব্লুটুথের মাধ্যমে তথ্য আদান প্রদান করতে পারবা। তাহলে এটা নোট করে ফেলাও। ব্লুটুথের স্ট্যান্ড হচ্ছে 802.15। এই প্রশ্ন আসবে কিন্তু যে ব্লুটুথের আইইই স্ট্যান্ড কত? 802.15।
ব্লুটুথ তার ছাড়া কত মিটার পর্যন্ত যোগাযোগ করতে পারে? 10 মিটার। কত মিটার? 10 মিটার। নোট করে ফেলে। হ্যাঁ, আচ্ছা। ওয়াইফাই, এই ওয়াইফাই এর তোমার স্ট্যান্ড হচ্ছে 802.11। স্টার্ট হচ্ছে 802.11। এই ওয়াইফাই তার ছাড়া 100 মিটার পর্যন্ত তথ্য মানে অর্থাৎ তুমি তথ্য আদান প্রদান করতে পারো, অর্থাৎ সংযোগ স্থাপন করতে পারো। কত মিটার? 100 মিটার, মানে 200 ওয়াট। অর্থাৎ তোমার বাসায় যদি একটা রাউটার থাকে, তুমি যদি 100 মিটারের আওতায় থাকো তাহলে সংযোগ দেখাবে। হ্যাঁ, তাহলে দেখো এইখান থেকে তো প্রশ্ন আসবে যে ব্লুটুথের স্ট্যান্ড কত? 802.15। ওয়াইফাই স্ট্যান্ড কত? 802.11। আচ্ছা, এরপর হচ্ছে ওয়াই ম্যাক্স। এই ওয়াই ম্যাক্স এর স্ট্যান্ড হচ্ছে 802.16। আর এটা মিটার না, 50 কিলোমিটার। 50 কিলোমিটার পর্যন্ত, 50 কিলোমিটার পর্যন্ত তার ছাড়া সংযোগ স্থাপন, অর্থাৎ যেটা আদান প্রদান করা যায়। তাহলে কত? 50 কিলোমিটার, মানে হচ্ছে ধরো 50 কিলোমিটার আইডিয়া তো বোঝে যে তোমার বাসা থেকে কত দূর পর্যন্ত 50 কিলোমিটার। অর্থাৎ তোমার বাসায় যদি একটা ওয়াইম্যাক্স এর টাওয়ার থাকে তাহলে 50 কিলোমিটার পর্যন্ত তুমি ওই টাওয়ার ব্যবহার করতে পারবে। তো এই ওয়াইম্যাক্স সাধারণত দুর্গম এলাকা, অর্থাৎ পাহাড়ি অঞ্চল বা কোথাও কোনো দ্বীপ, এরকম যেখানে বিদ্যুতের খুঁটি বা তার ব্যবহার করা যায় না, সেই সব অঞ্চলে ওয়াইম্যাক্স উপযোগী। একটু খরচ বেশি, তারপরেও সেই সব জায়গায় উপযোগী। যেখানে ধরো বান্দরবন এলাকায় প্রচুর পরিমাণে পাহাড়, একটা পাহাড় উঁচু একটা নিচু, তখন বিদ্যুতের খুঁটি কাটবে কিভাবে? তখন কিন্তু এই ওয়াইম্যাক্স ব্যবহৃত হয়। আচ্ছা, এরপর হচ্ছে মোবাইল যোগাযোগ, অর্থাৎ আমরা বিভিন্ন প্রজন্মের মোবাইল সম্পর্কে জানবো। এরপর কম্পিউটার নেটওয়ার্কিং, নেটওয়ার্ক ডিভাইস, মডেম, হাব, রাউটারের কাজ কি, মডেমের কাজ কি, হাবের কাজ কি। এরপর হচ্ছে নেটওয়ার্ক টপোলজি। সব থেকে এই দ্বিতীয় অধ্যায়ে যতগুলো টপিকস, তার ভিতরে অন্যতম সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে নেটওয়ার্ক টপোলজি। এই নেটওয়ার্ক টপোলজিতে আমি একটু বোর্ডে তোমাদেরকে বুঝাবো, এইগুলো মুছে ফেলতেছি। এরপরে আমি কয়েকটা সৃজনশীল প্রশ্ন, যতটুকু আলোচনা করলাম আর নেটওয়ার্ক টপোলজি বুঝায়, কয়েকটা সৃজনশীল প্রশ্ন আমি তোমাদেরকে এখনই বুঝাবো, দেখবা তোমরা পারবে। শোনো, নেটওয়ার্ক টপোলজি হচ্ছে তোমার 6 প্রকার। কয় প্রকার বলো তো? 6 প্রকার। অর্থাৎ এই নেটওয়ার্ক টপোলজি বলতে বোঝায় একটি কম্পিউটারের সাথে আর একটা কম্পিউটার জুড়ে দিলে যে নেটওয়ার্ক তৈরি হয় তাকে বলা হয় নেটওয়ার্ক টপোলজি। তো নেটওয়ার্ক টপোলজি কয় প্রকার? নেটওয়ার্ক টপোলজি হচ্ছে 6 প্রকার। আচ্ছা, এবার দেখো কি কি, আমি একটু শুধু জাস্ট পরিচয় করাই দিই। এক হলো বাস টপোলজি। তো বাস টপোলজি হচ্ছে এরকম, বাস তো বোঝোই, বাস মানে কি? গাড়ি। তোমরা গাড়িতে উঠছো না কখনো? আচ্ছা, যখন গাড়িতে উঠছো তখন গাড়ির সিট গুলো কেমন থাকে? সামনে একজন ড্রাইভার থাকে, আর সিট গুলো মাঝখান থেকে একটা পথ থাকে, এরকম একটা পথ থাকে, সিট গুলো দুই পাশে থাকে। আচ্ছা, যখন গাড়িতে উঠছো, ওই কোন গাড়িতে কি দেখছো মাঝখান থেকে একটা পথ, ওই পাশে সিট, ওই পাশে আর একটা গলি আছে? এরকম তো আছে? নাই। তাহলে বাস টপোলজি কেমন? সামনে একটা গাড়ির ড্রাইভার থাকবে, এইখান দিয়ে একটা মাঝখানে একটা পথ থাকবে, দুই পাশে সিট। তো বাস টপোলজি এমন একটা টপোলজি, যেই টপোলজি একজন মেইন কম্পিউটার থাকবে, একটা মেইন কম্পিউটার। অর্থাৎ এই কম্পিউটার যদি নষ্ট হয়ে যায় তাতে সমস্যা নেই, সবগুলো সচল থাকবে। কিন্তু মেইন কম্পিউটার নষ্ট হলে সব অচল হয়ে যাবে। উদাহরণস্বরূপ ধরো তুমি একটা গাড়িতে গেছো, কোন একটা প্যাসেঞ্জার অসুস্থ, অন্য কারো সমস্যা, কারো সমস্যা না। আচ্ছা, কোন একটা প্যাসেঞ্জার যদি মারাও যায়, মানে কোন একটা যাত্রী যদি মারাও যায়, তাও কারো কোনো সমস্যা নেই। কিন্তু যিনি ড্রাইভ মানে অর্থাৎ গাড়ি চালাচ্ছে, ড্রাইভিং করতেছে, তিনি মারা তো দূরে থাক, যদি অসুস্থ বা গোয়ায় পড়ে যায় তাহলে কেমন হবে প্যাসেঞ্জারদের অবস্থা? মানে এই কম্পিউটারটা যদি নষ্ট হয় তাহলে সব শেষ। অর্থাৎ ড্রাইভারের যদি কিছু হয় তাহলে সবাই শেষ। এ হচ্ছে বাস টপোলজি। এরপর হচ্ছে তোমার স্টার টপোলজি, 2 নম্বর স্টার টপোলজি। স্টার টপোলজি কেমন? স্টার টপোলজি হচ্ছে, স্টার মানে কি বলতো? তারা। অর্থাৎ ওই হাবের মাধ্যমে একটা কম্পিউটারের সাথে এরকম আরো কম্পিউটার এরকম সংযোগ দেওয়া যায়। এটা হচ্ছে তোমার স্টার টপোলজি। তো যখন এরকম থাকবে তখন স্টার টপোলজি ধরে নিবা। আচ্ছা, এরপর হচ্ছে রিং টপোলজি। রিং বলতে তো বোঝোই গোল। বাচ্চারা রিং চালায় না, যেমন ছোটবেলায় আমরাও রিং চালাইছি, খেলতাম আর কি রিং দিয়ে। তো এটা হচ্ছে রিং টপোলজি। এই রিং টপোলজি যদি একটা কম্পিউটার নষ্ট হয়ে যায় তাহলে সব অচল হয়ে যায়। একটা, এখানে কোনো মেইন কম্পিউটার নাই। আচ্ছা, তিনটা অলরেডি হয়ে গেল। এরপর হচ্ছিল মেশ টপোলজি। মেশ টপোলজি ওই রিং টপোলজির মতোই, কিন্তু পরস্পর একটা সংযোগ দেওয়া থাকে। অর্থাৎ এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা। এর ফলে একটা কম্পিউটার নষ্ট হয়ে গেল, সবাই অচল হয়ে যায় না, অন্যরাও সচল থাকে। কিন্তু রিং টপোলজিতে একটা নষ্ট হয়ে গেলেই সব শেষ। আর এই মেশ টপোলজিতে কি হয় বলতো? একটা ধরো মানে নষ্ট হয়েছে, তাতে কি অন্যগুলো ঠিক আছে।
এখানে পাঁচটা পাঁচটা তোমার কম্পিউটার আছে, তো এই পাঁচটা কম্পিউটারের ভিতরে একটা নষ্ট হয়ে গেছে, তাতে কি অন্যগুলো সচল। আর পাঁচটা কম্পিউটার থাকলে কয়টা সংযোগ হবে, পাঁচটা থাকলে 10টা, এর একটা সূত্র আছে, আমি সূত্রটা দিয়ে দিব। আচ্ছা, এটা হচ্ছে মেশ টপোলজি। তো 1 2 3 4, হ্যাঁ, চারটা। এরপর হচ্ছে একটা ট্রি টপোলজি। ট্রি বলতে কি বলতো, গাছ। ধরো এই যে একটা গাছ, এই যে একটা শাখা প্রশাখা, এই শাখা থেকে আরো আরো তো ডাল বের হইতে পারে, তাই না? এই যে ধরো একটা শাখা, এই যে ধরো শাখা থেকে আরো ডাল বেরোচ্ছে, এই যে ধরো গুড়া, এরকম একটা ব্যাপার। তো এটা হচ্ছে কি, ট্রি টপোলজি। অর্থাৎ বাস টপোলজির মতোই, কিন্তু এখানে আবার শাখা প্রশাখা যায়, কিন্তু বাসে তো আর একটা সিটের পরে আবার সিট থাকে না, তাই না? এই জন্য এটা হচ্ছে হলো বাস টপোলজি, অর্থাৎ বাস স্টাইলে, এটা গাছের স্টাইলে। তো এই টপোলজির সুবিধা কি, এই টপোলজি ধরো একটা কম্পিউটার নষ্ট হলে সে নষ্ট হয়েছে, যদি এইখান থেকে নষ্ট হয় তাহলে ওই চাক ধরে তিনজন নষ্ট হবে, সবাই না, ঠিক আছে? কিন্তু আর বাস টপোলজিতে মেইন কম্পিউটার আছে সব, আর একটা শেষ হলে একটা, কিন্তু এটার সাথে শাখা প্রশাখার মতো, অর্থাৎ একটা থেকে আর একটা যায়। তাহলে এটা হচ্ছে বাস টপোলজি। তো এই যে ট্রি টপোলজি, বাস টপোলজি, স্টার টপোলজি, রিং টপোলজি, মেশ টপোলজি, ট্রি টপোলজি, কয়টা গেল? 5টা। বলছিলাম মোট টপোলজি হলো 6টি। তো আর একটা টপোলজি কি, আর একটা টপোলজি হচ্ছিল, যদি একটা টপোলজির সাথে আর একটা টপোলজি জুড়ে দেওয়া হয়, তাহলে যে টপোলজি তৈরি হয় তাকে বলা হয় হাইব্রিড বা কম্বিনেশন টপোলজি। মানে ধরো এই বাস আর আমি স্টার জয়েন করে দিলাম, তো বাস আর স্টার যদি আমি জয়েন করে দিই, তাহলে এটা হয়ে গেল হাইব্রিড কম্বিনেশন। বা আমি এই তিনটাকে জয়েন করে দিলাম, এটা কি হাইব্রিড বা কম্বিনেশন টপোলজি। তাহলে একাধিক, মানে এক বা একাধিক টপোলজির সাথে জুড়ে দিলে যে নেটওয়ার্ক তৈরি হয় তাকে বলা হয় হাইব্রিড বা কম্বিনেশন টপোলজি। তো টোটাল হলো কয়টা? 6টা। তোমার হচ্ছে বাস টপোলজি, স্টার টপোলজি, রিং টপোলজি, মেশ টপোলজি, ট্রি টপোলজি। আর একটার সাথে যদি আরেকটা জুড়ে দেওয়া হয়, অর্থাৎ সবগুলো যদি জুড়ে দেওয়া হয়, এই সবগুলো যদি জুড়ে দেয় তাহলে কি হবে? হাইব্রিড বা কম্বিনেশন টপোলজি। এই হচ্ছে হলো তোমাদের দ্বিতীয় অধ্যায়। এই কয়টা টপিকস এর উপরে প্রশ্ন আসবে, এই কয়টা ধারণা থাকলে, যে আমি যা যা বললাম এই কয়টা সম্পর্কে ধারণা থাকলে এখান থেকে যেভাবে প্রশ্ন সাজাক না কেউ তুমি উত্তর করতে পারবে। প্রমাণ স্বরূপ আমি তোমাদের এখন একটা প্রশ্ন পড়ে শোনাচ্ছি, দেখি তোমরা পারো কিনা। আমার বিশ্বাস তোমরা যদি আলোচনাটা শুনে থাকো তাহলে এখনই এই প্রশ্নের উত্তর করতে পারবে, অন্ততপক্ষে ক্যাচ করতে পারবে যে কি বলছে। আচ্ছা দেখো, আমি একটা প্রশ্ন পড়ে শোনাই, দেখি তোমরা পারো কিনা। আমার বিশ্বাস পারবে। আচ্ছা, এই প্রশ্নটা চিলেট বোর্ড 2016 সালে আসছে। বলছে উদ্দীপক এরকম: সালাম ও কালাম দুই বন্ধু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তাদের পাশ দিয়ে একজন পুলিশ একটি ডিভাইসের মাধ্যমে কথা বলছে এবং কথা বলা শেষ হলে অপর পক্ষকে কথা বলার সিগন্যাল দিচ্ছে। বলতো কিসের ইঙ্গিত করেছে? তোমরা কিন্তু বুঝে গেছো, হাফ ডুপ্লেক্স। আচ্ছা, সালামের সাথে থাকা একটি ডিভাইস দিয়ে তার মার সাথে একই সময় কথা বলছে ও শুনছে। মানে সালামের কাছে একটা ডিভাইস থাকা, মানে ডিভাইস দিয়ে তার মায়ের সাথে একই সময় কথা বলছে ও শুনছে, কি বলতো? ফুল ডুপ্লেক্স, অর্থাৎ মোবাইল ফোন। কালাম বলল, দোস্ত তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে, আমার রেডিওতে সকালে শুনেছি আজ বৃষ্টি হতে পারে। কিসে শুনেছে? রেডিওতে। রেডিও কিসের আওতায় বলতো? সিম্পলেক্স। তাহলে এখানে কিন্তু সেই ডেটা ট্রান্সমিশন মোডের সবগুলো আছে, সিম্পলেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল, অর্থাৎ সব ইঙ্গিত করেছে। তো এবার তোমরাই বলো যে এখানে কোন প্রশ্নটা মানে হতে পারে, মানে উদ্দীপক পড়ে কোন প্রশ্ন সাজাইতে পারে। তোমরা কিন্তু প্রশ্নই বলিনি, তাও বুঝে গেছো। যেমন ধরো গতে বলছে পুলিশের ব্যবহৃত ডিভাইসটির ডেটা ট্রান্সমিশন মোড বর্ণনা করো। লিখবো পুলিশের ব্যবহৃত ডিভাইসটির ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে হাফ ডুপ্লেক্স। কারণ পুলিশ যে ডিভাইস দিয়ে কথা বলছিল, এক পক্ষ কথা বলা শেষ হলে অপর পক্ষকে কথা বলার জন্য সিগন্যাল দিচ্ছিল, এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স বলতে বোঝায় যে যে ডিভাইসটি উভয় পক্ষ ডেটা আদান প্রদান করতে পারে কিন্তু একই সময় করতে পারে না, তাকে হাফ ডুপ্লেক্স বলে। মানে এবার তুমি লিখে দিলে এরকম করে, অর্থাৎ ফার্স্টে কি লিখবা? পুলিশের ব্যবহৃত ডিভাইসটি হচ্ছে হাফ ডুপ্লেক্স। কিন্তু ধরো তোমার যদি হাফ ডুপ্লেক্স সম্পর্কে ধারণা না থাকে, তুমি কি লিখতা? পুলিশের ব্যবহৃত ডিভাইসটির ডেটা ট্রান্সমিশন মোড বর্ণনা করা হলো বা আলোচনা করা হলো বা ব্যাখ্যা করা হলো। কিন্তু এই বর্ণনা, আলোচনা, ব্যাখ্যা বলে আল্লাহর নামে শুরু করতা, শেষ করতা না, কিন্তু কোথাও হাফ ডুপ্লেক্স লিখতা না। তাহলে কি মারপে তাপতেরা? আচ্ছা, ঘ নম্বরে বলছে সালাম ও কালামের ব্যবহৃত ডিভাইস দ্বয়ের মধ্যে কোনটি ডেটা ট্রান্সমিশন মোড বেশি সুবিধাজনক? বিশ্লেষণ পূর্বক মতামত দাও। তাহলে সালাম ও কালামের ব্যবহৃত ডিভাইসদের মধ্যে কোনটি? তো একটা হলো ধরো সালাম তার মায়ের সাথে একই একটা ডিভাইসে কথা বলছিল, যে একই সময়ে কথা শোনাও বলা গেছিল। অপরপক্ষে কালাম রেডিওতে শুনছিল। তাহলে অবশ্যই কালামের চাইতে সালামের ডিভাইসের তোমার সুবিধা বেশি, যেহেতু ফুল ডুপ্লেক্স, উভয় পক্ষ ডেটা আদান প্রদান করতে পারে এবং একই সময়
এই যে তুমি বুঝে গেলা এবং তুমি উল্লেখ করতে পারলা যে একটা সিম্পলেক্স একটা ফুল ডুপ্লেক্স, এতেই তুমি মার্ক পেয়ে যাবা। কিন্তু যদি তোমার এই বিষয়ে আইডিয়া না থাকতো, মানে আমি এই আলোচনাটা না করলে বা ধরো তুমি পিছনে কখনোই আলোচনা শোনো নাই, তাহলে কিন্তু তুমি এটা ক্যাচ করতে পারতে না। আচ্ছা, এরপর ধরো আমি আরেকটা প্রশ্ন শুনে তাও তোমরা বুঝতে পারবে। এখানে যতগুলো প্রশ্ন আছে সব তোমরা পারবে, তারপর আমি একটু পড়ে শোনাচ্ছি। আচ্ছা ধরো এই একটা প্রশ্ন, এই প্রশ্নটা দেখো তোমার দেখতে পাচ্ছ কিনা। এই প্রশ্নটি হচ্ছে তোমার ঢাকা বোর্ড 2017 সালে আসছে। ঢাকা বোর্ড 2017 সালে, আমি একটু পড়ে তোমাদেরকে শোনাই, তাহলে তোমরা বুঝতে পারবা। নুসাইবা তার ফ্ল্যাটের 3টি রুমে 3টি কম্পিউটার নেটওয়ার্ক স্থাপন করতে চাইলো, যাতে তার বাবার রুমের কম্পিউটারের সাথে যুক্ত প্রিন্টারটি পরিবারের সবাই ব্যবহার করতে পারে। নেটওয়ার্ক স্থাপনে তার বাবার পরামর্শ হলো কোনো না কোনো তার কেবল মাধ্যম ব্যবহার করা, এবং তার আম্মার পরামর্শ হলো কোনো না কোনো ওয়্যারলেস মিডিয়া ব্যবহার করা। মানে এই ধারণ একটা প্রশ্ন, এই প্রশ্নটা শোনো, অনেক কিছু শিখতে পারবে। তবে মুসাইবা মাঝে মাঝে নিজের মোবাইল ফোন এবং তার আম্মার মোবাইল ফোনের সাথে 802.15 স্ট্যান্ডের একটি প্রযুক্তির সাহায্যে তথ্য আদান প্রদান করে। আচ্ছা, 802.15 কি বলতো, একটু আগে আমি নোট করছিলাম। এই যে কি বলতো, একটা হলো ওয়াইফাই, একটা ব্লুটুথ, একটা হচ্ছে ওয়াইম্যাক্স। তো ওয়াইফাই স্ট্যান্ড ছিল 802.11, আর ব্লুটুথের স্ট্যান্ড ছিল 802.15। তাহলে এখানে 802.15 একটা স্ট্যান্ড ব্যবহার করে নুসাইবা মাঝে মধ্যে ওর আম্মার সাথে যোগাযোগ করতো। তাহলে কোনটা ব্যবহার করতো? ব্লুটুথ। তুমি এই যে বুঝে গেছো উদ্দীপক পড়ে, এটাই যথেষ্ট। যেমন এখানে কথা বলছে এনআইসি কি, নেটওয়ার্ক আইসি কার্ড। কথা বলছে 9600 বিপিএস স্পিড, ব্যাখ্যা করো। বলো তো 9600 বিপিএস স্পিড কোনটা? ভয়েস ব্যান্ড। ওই যে বলছিলাম না যে ভয়েস ব্যান্ডের সর্বনিম্ন গতি হচ্ছে 1200 বিপিএস আর সর্বোচ্চ 9600 বিপিএস। তো যখন এই যে 9600 বিপিএস তুমি জানবা যে এটা ভয়েস ব্যান্ড, আর তোমার গাইড লাগবে না, তুমি নিজে অনেক কিছু লিখতে পারবা। তাহলে ফার্স্টে লিখে দিবা 9600 বিপিএস স্পিড হচ্ছে ভয়েস ব্যান্ড। ভয়েস ব্যান্ডের সর্বনিম্ন গতি হচ্ছে 1200 বিপিএস, সর্বোচ্চ হচ্ছে 9600 বিপিএস। অতএব 9600 বিপিএস স্পিড হচ্ছে ভয়েস ব্যান্ড, দুই পেয়ে গেল। আচ্ছা, গত বলছে নুসাইবা উদ্দীপকের যে পদ্ধতির সাহায্যে তথ্য আদান প্রদান করে সেই পদ্ধতিটি ব্যাখ্যা করো। তাহলে নুসাইবা কোন পদ্ধতির সাহায্যে তথ্য আদান প্রদান করে? নুসাইবা 802.15, আমরা লিখবো যে নুসাইবা উদ্দীপকের যে পদ্ধতির সাহায্যে তথ্য আদান প্রদান করে সেটি হচ্ছে ব্লুটুথ। প্রথমে ব্লুটুথ লিখে দিবা। কিন্তু অনেকে আছে এরকম লিখবে নুসাইবা উদ্দীপকের যে পদ্ধতির সাহায্যে তথ্য আদান প্রদান করে সেই পদ্ধতিটি ব্যাখ্যা করা হলো, আলোচনা করা হলো। আলোচনাও করবে, ব্যাখ্যাও করবে, কিন্তু কোথাও ব্লুটুথ বলে না। তাহলে কিন্তু সে মার্ক পাবে না, ভালো মার্ক, মানে মার্কই পাবে না, 0 পাবে। কিন্তু তুমি কি করবা, বানিয়ে লেখো যাই করো, প্রথম লাইনে উত্তর বলে দেবো। অর্থাৎ প্রথমে লিখবা নুসাইবা উদ্দীপকের যে পদ্ধতির সাহায্যে তথ্য আদান প্রদান করে সেই পদ্ধতিটি হলো ব্লুটুথ। অর্থাৎ আমরা জানি যে ব্লুটুথের স্ট্যান্ড হচ্ছে 802.15। এবার লিখবা ব্লুটুথ সম্পর্কে যে ব্লুটুথ 10 মিটার পর্যন্ত 10 মিটার পর্যন্ত তার ছাড়া তথ্য আদান প্রদান করতে পারে। তো নুসাইবা একই ফ্ল্যাটে 3টা রুমে বসবাস করে। তার আম্মার পাশের রুম, তো নুসাইবার রুম থেকে তার আম্মার রুম অবশ্যই 10 মিটারের ভিতরে, তাই তারা 802.15 অর্থাৎ ব্লুটুথের মাধ্যমে তারা যোগাযোগ করেছিল। আচ্ছা, গল্প শেষ। গ নম্বরে বলছে দেখো, উদ্দীপকে নেটওয়ার্ক স্থাপনে নুসাইবার কার পরামর্শ গ্রহণ করা উচিত? অর্থাৎ নুসাইবাদের ধরো বাসায় 3টা কম্পিউটার, কিন্তু একটা প্রিন্টার, মানে সবার কম্পিউটার আছে কিন্তু সবার তো প্রিন্টারের প্রয়োজন না, কারণ একটা বাসায় তো সব 3টা প্রিন্টার দিয়ে কি করবে? প্রিন্টারের কাজ তো সবসময় হয় না, তাই না? আচ্ছা, যেমন ধরো একটা সময় দেখছি যে গ্রাম অঞ্চলে তোমার সারা গ্রামে একটা দুইটা মোবাইল পাওয়া যেত আজ থেকে 10-15 বছর আগে। আর এখন কিন্তু প্রত্যেকটা ঘরে জনপ্রতি এমনকি 2-2টা করেও আছে। বা ডয়ার টয়ার খুললে কোথাও একটা দুইটা মোবাইল পড়ে থাকে যে ব্যাটারি বুটারি দিলে ওপেন হয়ে যায়, এরকম অবস্থা। কিন্তু বর্তমান সময়ে সারা গ্রামে বা তুমি যে মহল্লায় থাকা এলাকায় থাকো, কয়টা কম্পিউটার আছে? কয়টা বাসায় কয়টা কম্পিউটার আছে? খুঁজে দেখা যাচ্ছে একটা গ্রামে 5টা কম্পিউটার পাওয়া যায় না, বা একটা দুইটা যারও আছে সে হয়তো কোনো প্রয়োজন বা শখের বর্ষে কিনছে। কিন্তু আজ থেকে 20 বছর পরে তুমি যাই দেখবা যে প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা ঘরে মোবাইল ফোনের মতো কম্পিউটার থাকবে এবং পার্সোনালও থাকবে, অর্থাৎ ব্যক্তিগতভাবে থাকবে। তো ধরো নুসাইবাদের বাসায় 3টা রুমে 3টা কম্পিউটার আছে। তো এখন 3টা কম্পিউটারে একটা প্রিন্টার ব্যবহার করবে কিভাবে? তো নুসাইবার বাবা বলছে তারের মাধ্যমে সংযোগ দাও, নুসাইবার আম্মা বলছে তার ছাড়া দাও। তো এই ধরনের প্রশ্ন যখন বলবে যুক্তি দাও বা পরামর্শ দাও, তখন এই ধরনের প্রশ্ন তুমি যে কোনো একটা পক্ষ নিয়ে দাঁড়াইলে কিন্তু মার পাবে। মানে আমি দুইভাবে বুঝাচ্ছি। ধরো তুমি বললা যে উদ্দীপকের নেটওয়ার্ক স্থাপনে নুসাইবার বাবার পরামর্শ গ্রহণ করা উচিত বলে আমি মনে করি,
কারণ নুসাইবার আম্মা বলছে তারের মাধ্যমে, নুসাইবার বাবা বলছে তার নুসাইবার আম্মা বলছে তার ছাড়া, আর নুসাইবার বাবা বলছে তারের মাধ্যমে। তো তার ছাড়া সংযোগ স্থাপন করতে গেলে খরচ বেশি, ঝামেলা বেশি, সেট আপ দিতে হবে। আর তারের মাধ্যমে সহজ। ধরো নুসাইবার বাবার পক্ষ নিছো, স্যার কিন্তু তোমাকে মার্ক দিয়ে দিল। বিষয়টা হলো তুমি যার পক্ষ নিবা তাকে পজিটিভলি বল, ভালো বলবা, আর যার পক্ষ নিবা না তাকে নেগেটিভ বলবা। তো এইবার যদি তুমি ঘটনাক্রমে নুসাইবার বাবার পক্ষ নিলা না, নুসাইবার আমার পক্ষ নিলা, এরকম লিখলা যে উদ্দীপকে নেটওয়ার্ক স্থাপনে নুসাইবার আর আমার মতে নুসাইবার মায়ের পরামর্শ গ্রহণ করা উচিত। কারণ নুসাইবার আমা বলছে যে ওয়্যারলেস কমিউনিকেশন অর্থাৎ তার বিহীন সংযোগ স্থাপন করতে, অন্যদিকে নুসাইবার বাবা বলছিল কি কেবলের মাধ্যমে। কারণ তো আমি মনে করি নুসাইবার বাবার চাইতে নুসাইবার আমার পরামর্শ সঠিক। কারণ হচ্ছে যদি তারের মাধ্যমে, কেবলের মাধ্যমে সংযোগটা করা হয় তাহলে তারটা যে কোনো সময় কেটে যেতে পারে, তারপরে হচ্ছে তেলাপোকা বা ইঁদুরে কেটে দিতে পারে, অথবা ঘর ঝাড়ু দেওয়ার সময় বা বাচ্চাদের হাতে পায়ে বাঁধতে পারে, নানান সমস্যা। আর তার সারা করলে এই সমস্যাগুলো হবে না। তা আমি মনে করি নুসাইবার মায়ের পরামর্শ গ্রহণ করা উচিত। মানে তুমি যখন মায়ের পক্ষ নিস তখন মাকে ভালো বললা। মানে ঘর ঝাড়ু তো আর বাবাই দেয় না, মাই দেয়। তো মা তো বলবেই ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম, এই হচ্ছে মজা করে বললাম। তো এই ধরনের প্রশ্ন হচ্ছে মানে তুমি যাই লেখো, যে পক্ষ নিয়ে দাও সেই পক্ষকে পজিটিভলি বলবে, অটোমেটিকলি মার পাবা। অর্থাৎ শুধু আইসিটি না, যে কোনো বইতে যদি এই ধরনের প্রশ্ন আসে, যে আসে না যে যুক্তি দাও, পরামর্শ দাও, যুক্তি দ্বারা দিয়ে দিবা তোমার মতো করে, সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা ধরো এরপরে আমি যদি আরো প্রশ্ন দেখাই, দেখো তো দেখা যাচ্ছে কিনা। এই যে দেখো, এই যে ধরো তোমার টপোলজি থেকে আসছে, বলো তো এটা কি টপোলজি? এটা হচ্ছে বাস টপোলজি। এটা কি বলতো? স্টার। এটা কি ট্রি টপোলজি? তো এখন এইখান থেকে যদি কোনো প্রশ্ন করে তোমাকে যে চিত্র এক কোন টপোলজি, যেমন চিত্র 2 নেটওয়ার্ক টপোলজি ব্যাখ্যা করো, লিখলা আর চিত্র 2 হচ্ছে স্টার টপোলজি, এই তো চিনে ফেলছো। কিন্তু তুমি যদি এই টপোলজি সম্পর্কে কোনো ধারণাই না থাকতো, যে টপোলজি সম্পর্কে যদি কোনো ধারণাই না থাকতো, তাহলে তুমি পারতেই না, তাই না? আচ্ছা এরপর ধরো এই যে এখানে কত টপোলজি, এই যে বলছে যে এটা কোন টপোলজি বলতো? এই মুহূর্তে কিন্তু কম্বিনেশন আছে, কিন্তু আলাদা আলাদা করলে একটা রিং, একটা স্টার। দেখছো এইভাবে প্রশ্ন আসবে। তো প্রিয় শিক্ষার্থী, কিন্তু আশা করি দ্বিতীয় অধ্যায় সম্পর্কে একটু ধারণা তোমাদের তৈরি হয়ে গেছে অলরেডি। এই যে কটা টপিক বললাম এগুলো তুমি একটু বাসায় পড়বে, তারপর আমি একটু আইডিয়া দিয়ে দিলাম, আমি প্রয়োজন আবার সময় দিব। আমি চাচ্ছি যে প্রথমে তোমাদের পুরো বই বেসিক কমপ্লিট করে ফেলবো। এরপর আমরা তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি হতে কি কি প্রশ্ন আসে বা কিভাবে আসবে বা কোন কোন জিনিসটা আমাদের শিখতে হবে সেটা আমরা শিখে নিব। তারপরে তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ, তারপর চতুর্থ অধ্যায়, তারপর পঞ্চম অধ্যায়, এইভাবে আমরা একদম পুরো আইসিটি বই হাতে মুঠে এনে তারপরে প্র্যাকটিস করবো, ঠিক আছে? ওকে প্রিয় শিক্ষার্থী বিন্দু, তো আশা করি দ্বিতীয় অধ্যায় তোমরা বুঝতে পারছো, এবং দ্বিতীয় অধ্যায় আমি যেই টপিকস গুলো উল্লেখ করেছিলাম শুরুতে, ওইগুলোই বাসায় পড়বে, ওর বাইরে পড়া লাগবে না। তো ঠিক আছে, আমরা পরবর্তী অধ্যায়ে চলে যাচ্ছি। এরপর হচ্ছে তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি।